ওয়েলকাম মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আজ আমি তোমাদের 12 দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। 10 এবং 11 দাগের অঙ্কটা তোমাদের হোম টাস্ক রইল, ঠিক আছে? তো 12 দাগের অঙ্কটা কি বলেছে, যে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত কিগ্রা এবং গুঁড়িটির ওজন যদি এত কুইন্টাল হয়, তবে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করি। তো অর্থাৎ এখানে যে গুঁড়িটির কথা বলেছে, আমি গুঁড়িটি আঁকার চেষ্টা করেছি। এই গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই সাইডের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 440 বর্গ ডেসিমিটার। তো এখন যেহেতু ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা কোনোটাই দেওয়া নেই, তো সেই জন্য আমরা ধরি কাঠের গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমিটার এবং উচ্চতা এইচ ডেসিমিটার। অর্থাৎ আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতাটা ধরে নিলাম। তো যেহেতু এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমাদের এই দুটো ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে বক্রতলের ক্ষেত্রফলই বের করাবো। তো অতএব কাঠের গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে না, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ, অর্থাৎ 2 ইন্টু 2 পাই রেখে দিচ্ছি। এবং যেহেতু এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা এইচ ধরেছি, সুতরাং আমরা আর এইচ বসিয়ে রাখবো, শুধু বর্গ ডেসিমিটার দিয়ে দেবো ক্ষেত্রফলের একক। ওকে, তো এখন কাঠের গুঁড়িটির বলছে 1 ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন এত কিগ্রা এবং গুঁড়িটির ওজন এত কিগ্রা। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার বলতে মানে আয়তন, 1 ঘন আয়তনের কাঠের ওজন এত। তো তাহলে আমরা এখান থেকে আয়তনটাও বের করাতে হবে, তো আমরা বের করে নিচ্ছি। তো অতএব কাঠের গুঁড়িটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। তোমরা দুটো পেয়ে গেলাম। তো এখন যেহেতু কাঠের বক্রতলের ক্ষেত্রফল অলরেডি বলে দিয়েছে 440 বর্গ সেমি, তো আমরা এইটার সঙ্গে ওটা সমান করতে পারি। তো লিখব, যেহেতু কাঠের বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, তো অতএব আমরা লিখতে পারবো, অতএব শর্তানুসারে এই 2 পাই আর এইচ সমান 440 বর্গ ডেসিমিটার। তো এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। যেহেতু এখানে কি বলেছিল, প্রতি 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত কিগ্রা এবং গুঁড়িটির ওজন এত কিগ্রা, এত কুইন্টাল। তো আমরা এটাকেই একবার লিখে নেব, যেহেতু 1 ঘন ডেসিমিটার, যেহেতু প্রতি ঘন ডেসিমিটার কাঠের ওজন
কাঠের ওজন 1.5 কিগ্রা, অতএব এবং ঘুড়িটির ওজন কত বলেছে? 9.24 কুইন্টাল। তো কুইন্টালকে আমরা জানি 100 কিগ্রাতে 1 কুইন্টাল হয়, সুতরাং আমরা একে 100 দিয়ে ভাগ করে নেব, অর্থাৎ গুণ করে নেব 924 কিগ্রা। ওকে, তো অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? শর্তানুসারে তো এখন দেখো বলছে প্রতি ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। তাহলে এত ঘন ডেসিমিটার কাঠের ওজন কত হবে? এটার সঙ্গে নিশ্চয়ই এটা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1.5 ইকুয়াল 924, বা এখান থেকে পাই আর স্কোয়ার এইচ সমান 924/15, 1.5 লিখতে পারবো। তো এখন এটাকে আমরা এটাকে দশমিক তুলে এখানে উপরে 10 দিয়ে গুণ করে দিচ্ছি, কাটাকাটি করছি, 5 2 10, 5 3 15, 3 3 9, 3 8 24, ঠিক আছে। তাহলে বা পাই আর স্কোয়ার এইচ সমান পাচ্ছি 8 2 16, 3 2 6, এত। তো এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। তো এখন আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই। তো 2 নম্বরকে অর্থাৎ আমাদের এই দুটোকে সমাধান করে 1 নম্বর এবং 2 নম্বরকে সমাধান করে আমাদের উচ্চতা এবং ব্যাসার্ধের মানটা আমাদের বের করতে হবে। তো সেই জন্য কি করছি, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি। তো 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই। ভাগ করলে কি হবে, অর্থাৎ এদিকের গুলো ভাগ, 2 নম্বরকে যেহেতু করেছি আগে পাই আর স্কোয়ার এইচ বসবে, তার নিচে 2 পাই আর এইচ, ওকে, সমান 6146/440। তো এখান থেকে দেখো পাইটা কেটে যাচ্ছে, এখান থেকে এইচ, এই এইচের সঙ্গে এইচ কেটে যাচ্ছে, একটা করে আর কেটে যাবে, আর এই 2টাও পাশে গুণ করে দিতে পারি, বা এই 2 এর সঙ্গে 220 এটা কাটাকাটি করে দিতে পারি। তো তাহলে এখান থেকে পাচ্ছি কি আর সমান 616/220। তো এবার আমি এটা কাটাকাটি করব, এখানে 5 দিয়ে 11 দিয়ে যদি করি, 11 দিয়ে 22 শূন্য, এখানে হবে 11 5 55, 11 6 66, 2 10 20, 2 দিয়ে করলে 2 থেকে 2 2 4, 2 5 10, 2 2 8 16, তাহলে 28 পাবো। তো অর্থাৎ আমরা পাচ্ছি কি আর সমান 2.8। তো এবার এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো এবার লিখবো যে অতএব কাঠের গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.8 ডেসিমিটার। কিন্তু এক্ষেত্রে কি করছে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তো আমরা লিখবো যে অতএব ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে, 2.8 ইন্টু 2, তার সমান 5.6 ডেসিমিটার। তো একটা উত্তর আমরা পেলাম। তো এবার কি, যেহেতু আমরা অলরেডি আর এর মান, ব্যাসার্ধের মান পেয়েছি, তো এই ব্যাসার্ধের মানটা 1 নম্বরে বসিয়ে দিলে আমরা উচ্চতার মান পেয়ে যাব। তো আমরা লিখছি তাই যে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তো কি 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এর মানটা কত, আর এর মানটা যেহেতু আমরা 2.8 পেয়েছি, তো সেটা 2.8 বসাবো ইন্টু
এইচ সমান কত ছিল, 440 তো বা তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু এটাকে আমরা 28/10 লিখতে পারি, ইন্টু এইচ সমান 440 বা এখান থেকে 7 4 28 কাটাকাটি করে নিচ্ছি, তো আর দরকার নেই, তাই এইচ সমান কি লিখতে পারবো, এইগুলো ওপাশে যাবে, তো 440/2 ইন্টু 22 ইন্টু 4 তার উপরে 10, তো 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 একে 4 4 একে 4 0, 11 একে 11 0, 11 2 22, 2 5 10, 2 5 10 বা এইচ সমান কত পেলাম 25। তো অতএব গুঁড়িটি বা কাঠের গুঁড়িটির উচ্চতা কত হবে, উচ্চতা 25 ডেসিমিটার। তো অর্থাৎ আমাদের দুটো চেয়েছিল, উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.6 পেলাম এবং উচ্চতা 25 ডেসিমিটার পেলাম। ওকে, এখন আমি 13 দাগেরটা অঙ্কটা করছি। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাস এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তো পাইপের দৈর্ঘ্যও বলে দিয়েছে, এখানে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে পাইপটির সমগ্র তল আলকাতরা দিয়ে প্রলেপ করতে কত খরচ হবে এটা চেয়েছে। তো এখন দুমুখ খোলা ফাঁপা যদি নলটার কথা বা পাইপটার কথা ভাবি, তো সেটা দেখতে কিছুটা এরকম ধরনের হবে। এর দৈর্ঘ্য বলে দিয়েছে 14.7 মিটার, আর অন্তঃব্যাস এবং বহিঃব্যাস, অন্তঃব্যাস বলতে যেহেতু কিছুটা মোটা ভিতরে ফাঁপা, সেই তাহলে ভিতরের দিকের একটা আলাদা ব্যাস বা ব্যাসার্ধ হবে, আর বাইরের দিকের একটা ব্যাসার্ধ থাকবে। সেই জন্য এখানে অন্তঃব্যাস বলতে ভিতরের যে ব্যাসটা, আর বহিঃব্যাস বলতে বাইরের দিকের যে ব্যাসটা, সেই দুটোর কথা বলেছে। ওকে, তো এখন আমরা এই দুমুখ খোলা নলের বা পাইপের সমগ্রতলের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, যেটা কিনা এরকম যে দুই মুখ খোলা পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি না 2 আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল ভিতরে এবং বাইরটা বের করাবো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ভিতরের দিকে হলে কি হবে 2π/h/r1, আর একটা কি হবে r1 বলতে ধরো ভিতরেরটা, আর r2 বলতে ধরো বাইরের ব্যাসার্ধটা। তো r1 প্লাস r2 এর সঙ্গে যোগ হবে কত, যেহেতু আমাদের এই দুটো যে বৃত্তাকার যে মুখগুলো আছে, যে মুখের ক্ষেত্রে তো এটা পুরো আছে, তো সেই জন্য এই ক্ষেত্রফল মানে বাইরের যে ব্যাসার্ধটা আছে সেই ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি। অর্থাৎ আমরা পাই, যেহেতু দুটো আছে সেই জন্য 2πr², তো এখানে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের দুমুখ খোলা পুরু, এখানে একটা কথা লিখলে ভালো হতো, দুমুখ খোলা পুরু পাইপের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এরকম দাঁড়ায়, যেখানে r1 হচ্ছে কি বহিঃব্যাসার্ধ, আর r2 হচ্ছে কি অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, তো আর উচ্চতা এখানে এইচ হচ্ছে উচ্চতা, এটা তোমরা জানো। তো এইটা হচ্ছে কি সূত্র গেল। তো এখন আমি যদি অঙ্কতে আসি, তো অঙ্কে বহিঃব্যাসার্ধ এবং ব্যাসার্ধ বলেনি, বলেছে বহিঃব্যাস এবং অন্তঃব্যাস। তো সেখান থেকে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তো
তো লিখব যেহেতু পাইপটি পাইপটির যেহেতু পাইপটির এখানে কত বলেছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং বহিঃব্যাসের দৈর্ঘ্য এটা ভুল তুলে নিলাম, বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেমি আর এখানে এটা বলেছিল অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। ঠিক আছে, তো এখন পাইপটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ এক্ষেত্রে কি হবে, R2 যেটাকে আমরা ধরেছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, R2 সমান, তাহলে যেহেতু ব্যাস বলেছি 26, তাহলে একে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 26/2 অর্থাৎ 13 সেমি। এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 সমান কত হবে, 30/2 সমান 15 সেমি। ঠিক আছে, তো এখন আমরা উচ্চতা, এখানে পাইপটির দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, সেটাকে আমাকে একই এককে অর্থাৎ সেমিতে আনতে হবে। তো এখন যেহেতু পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার সমান, তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তো হবে কত, 1470 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এবার এই যে পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করাবো। তো লিখব কি, যে অতএব, কেন সমগ্র তলের ক্ষেত্রফল বের করাবো, কারণ এখানে পাইপটির সমগ্রতল আলকাতরার প্রলেপ দিবে বলেছে। তো সেই জন্য আমরা পাইপটির সমগ্রতল আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে সেটা চেয়েছে, সেই জন্য সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করাবো। তো অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, তাহলে এই সূত্রটাতে আমরা বসাবো এই মানগুলো, অর্থাৎ 2 পাই ইন্টু এইচ বলতে উচ্চতা, অর্থাৎ 1470 ইন্টু R1 প্লাস R2, অর্থাৎ R1 কত 15 প্লাস R2 হচ্ছে গিয়ে 13, প্লাস এর সঙ্গে যোগ হবে কত 2 পাই ইন্টু R1 স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এত বর্গ সেমি। তো সমান, তো এখান থেকে 2 আর পাই যদি কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে
1470 ইন্টু 15 আর 13 যোগ করলে 28 প্লাস এটা 15 স্কোয়ার কত হবে 225 প্লাস 13 স্কোয়ার 169 সরি আবারও ভুল করলাম মাইনাস হবে এত বর্গ সেমি সমান। তো এখন আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে 2 ইন্টু এটাকে 22-এর 7 দিয়ে দিচ্ছি ইন্টু ভিতরেই গুণ করে দিলে কাটাকাটি করলে সুবিধা হবে সম্ভবত। এটা বিয়োগ করলে কত পাবো 2 ইন্টু 22 ইন্টু এটা বিয়োগ করলে 15 থেকে 9 বাদ দিলে 6 আর এখানে থাকছে 1 11 হবে 11 থেকে 6 বাদ দিলে 5 তো 7 8 56 হয় আর এখানে 7 2 14 7 2 14 7 1 7 0। তো এবার এটাকে আমরা গুণ করে দেবো তো 44 তাহলে 210কে আমরা 44 দ্বারা গুণ করব তাহলে 4 1 4 4 2 8 0 4 12 9 9240 প্লাস ইন্টু 28 আছে প্লাস 2 ইন্টু 44 ইন্টু 8 তাহলে এটাকে আবার 28 দিয়ে গুণ করতে হবে 28 দিয়ে গুণ করলে 0 8 4 12 2 সরি 8 8 4 32 2 হাতে 3 8 দোকানে 16 16 3 19 9 হাতে 1 8 9 72 73 ইন্টু 2 দিয়ে গুণ করলে 0 8 4 18 তাহলে 0 2 7 এটা হবে 8 এটা হবে কোনো 5 হাতে 2 2 5 8 7 2 0 প্লাস এটা 8 4 32 2 হাতে 3 8 4 32 33 32 33 34 35 কি দাঁড়াচ্ছে তাহলে 2 7 10 হতে 9 5 2 এত বর্গ সেমি। তো এইটা তো এবার বলেছি কি যে এই বর্গ সেমি অর্থাৎ এতটা প্রতি বর্গ ডেসিমিটার বলেছে ডেসিমিটারে এত টাকা হিসাবে ওই পাইপটি আলকাতরা প্রলেপ দিতে খরচ কত হবে সেটা বের করতে বলেছে। তো এখন আমরা ওইটাকেই যেহেতু আমরা সেন্টিমিটারে বের করেছি ওটাকে আমাদের ডেসিমিটারে বের করাতে হবে অর্থাৎ সেন্টিমিটারকে ডেসিমিটারে করলে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হয় যেহেতু এখানে বর্গ সেমি আছে সেই জন্য বর্গ ডেসিমিটারে বের করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 2590 এটাকে 100 দিয়ে ভাগ করলে এখানে দশমিক হবে দুটোর পরে দশমিক হবে বর্গ ডেসিমিটার। ওকে তো আমরা এখন এত বর্গ ডেসিমিটারে কত টাকা খরচ পড়বে সেটা বের করাবো। তো লিখব কি অতএব প্রতি
বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে সমগ্রতল আলকাতরার প্রলেপ দিতে মোট খরচ হবে সমান কত 2590.72 সঙ্গে 2.25 এত টাকা গুণ করতে হবে। তো এটা গুণ করে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে কি এখানে কত টাকাই খরচ হবে, উত্তরটা তোমরা বের করে নিও লাস্টের অংশটা, ঠিক আছে। আর নিচের অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে, তারপরে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। এত ভিডিও তো বানানো সম্ভব নয় একটা চ্যাপ্টার থেকে, তো যেগুলো প্রবলেম হবে সেগুলোই অনলি বানাবো, কমেন্টে অবশ্যই জানাবেন।